আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তার উত্তরে কায়েন একটু ঠোঁট উল্টে বলল, উনি কি করেন? নিঝুম এবার আর নিজের জিহ্বা সামলাতে পারল না, দাঁতে দাঁত চেপে এক নিঃশ্বাসে বলে উঠল, ঘাস কাটে, গোবর খেয়ে বেড়ায়, দেখতে গরুর মতো, লম্বা গরিলার মতো, বংশ ডায়মন্ডের। আর কিছু জানতে চান স্যার? নিঝুমের কথা শুনে কায়েন মুহূর্তেই বিষম খেয়ে প্রায় দম বন্ধ হয়ে গেল। তাড়াহুড়ো করে পাশে থাকা পানি তুলে এক গ্লাস খেয়ে নিল। নিঝুম হালকা হেসে প্যাকেটটা তার হাতে দিল। কিছু লাগলে জানাবেন, আমি বাইরে আছি। কায়েন তাড়াতাড়ি বলে উঠল, আরে দাঁড়ান, আপনাকে যেই জন্য ডেকেছি সেটা তো বলা হলো না। জি বলুন। বিরিয়ানির প্যাকেট খুলতে খুলতে কায়েন বলল, ড্যাড অফিসের কাজে দেশের বাইরে গেছে, তাই আমাদের দুই ভাইকে অফিসের দায়িত্ব দিয়ে গেছে আর আপনাকে আমাদের সাথে কাজের হেল্প করতে বলেছে। নিঝুম শান্ত গলায় বলল। আচ্ছা স্যার। কায়েন আবার বলল। কায়েনের কথায় নিঝুম বেশ বিভ্রান্তিতে পড়ে গেল। নিজের কেবিন ছেড়ে অন্যকে দেওয়া, আবার সেই একই কেবিনে দুজন কাজ করা, কিন্তু কাজের জায়গা। আর নিঝুমের তো সত্যি টাকার প্রয়োজন, তাই কিছু না বলে মাথা নেড়ে সম্মতি জানালো। কায়েন বিরিয়ানি মুখে তুলতে তুলতে আবার বলল। কথা বলেই সে বাম গালটা সামনে এনে দেখালো, গালে হালকা লালচে দাগ। নিঝুম সেটা দেখে নিজের হাসি চেপেও রাখতে পারল না, মুখে হাত দিয়ে হেসে ফেলল চুপচাপ। নিঝুম কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে বসতে মনে এক ধরনের অস্থিরতা তৈরি হলো। কায়েনের বড় ভাই কে, কেমন মানুষ হবে, কতটা রাগী, নিজের কেবিনে থাকবে তা নিয়েই যেন বুকটা ধুকপুক করছে। এরই মধ্যে অ্যাসিস্ট্যান্ট এসে নতুন নতুন ফাইল, ডকুমেন্ট আর ডাটা এন্ট্রির কাজ চাপিয়ে দিল। নিঝুম একটু বিরক্ত হলেও কিছু বলার সুযোগ পেল না। চাপের কাজ ধীরে ধীরে পাহাড়ের মতো জমতে লাগলো। ব্যস্ততার ভিড়ে সময় কখন যে বিকেল 4টা হয়ে গেছে টেরই পেল না। কাজ গুছিয়ে বের হতে যাচ্ছিল, ঠিক তখনই করিডোরে কায়েনের সঙ্গে ধাক্কা খাওয়ার মতো দেখা হয়ে গেল। কায়েন 2 হাত পকেটে ঢুকিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল। নিঝুম মাথা নিচু করে ছোট্ট করে বলল, আচ্ছা স্যার। কায়েন হালকা হাসলো, যেন বিদায়ের আগে শেষ রসিকতাও করতে ইচ্ছে করছে, কিন্তু সময় কম, তাই আর কিছু বলল না। তারপর দুজন যে যার মতো নিচে নেমে নিজেদের পথে বাড়ির দিকে রওনা হলো। আর নিঝুমের মাথায় ঘুরতেই থাকলো একই প্রশ্ন, পরশু যে মানুষটা আসছে সেই কে, কেমন হবে, আর তাকে সত্যিই কি সাহায্য করতে পারবে নিঝুম? এসব ভেবে বেশ হতাশ হলো নিঝুম। নিঝুম বাড়ি পৌঁছে দেখলো মিহির আর ঐশী এসেছে। দ্রুত ফ্রেশ হয়ে তাদের সঙ্গে কথা বলল। তারপর চোখ পড়ল রান্নাঘরে। নার্গিস বসে আছে, হাতে বেশ বড় একটা মাছ কাটছে। পাশের দিকে আরো অনেক সবজি, মাছ, মাংস আর বাজারে জিনিসপত্র রাখা অনেক। নিঝুম হাঁসফাঁস করে বলল, মিহির ভাই, আপনাকে তো বলেছি এসব বাজার নিয়ে আসবেন না। ঐশী পাশ থেকে হেসে বলল, আপু, মিহির তো তোমাকে বোন মনে করে, তাই এইসব দিচ্ছে। তার বোনকে নাও না প্লিজ। নিঝুম আর বাড়তি কোনো কথা তুলল না। মিহির প্রায় এমনটা করে, তার সঙ্গে এমন আচরণ যেন নিঝুম সত্যিই তার বোন। এভাবেই নিঝুম কিছু না বলে শুধু মাথা নেড়ে রান্নার কাজের দিকে চলে গেল। আজিজুল শিকদার তার গোপন কক্ষে বসে আছে। অন্ধকার ঘর, সিলিং থেকে ঝুলে থাকা হলুদ আলো তার চোখে, সে আলোয় আরো ভয়ঙ্কর ছায়া পড়ে। গত 2 বছরে সে প্রায় 100 জন বাচ্চা পাচার করেছে। 100 জন, তবুও পুলিশ একবারও তাকে ধরতে পারেনি। এটাই তার অহংকার, এটিই তাকে আরো দুঃসাহসী করে তোলে। কিন্তু আজিজুল খুশি থাকলেও তার মনে খচখচে একটা ক্ষত রয়ে গেছে। একটা কাজ এখনো করতে পারেনি। অপর মহল থেকে যাকে পাচার করার আদেশ এসেছিল, যে মেয়েটিকে যেভাবেই হোক পাচার করতে হবে, সে কাজ এখনো অসম্পূর্ণ। চেষ্টা করেছে, ফাঁদ পাতেছে, লোক পাঠিয়েছে, কিন্তু পারেনি, কারণ রাফিন। নিঝুমকে পাচার করা তার পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ রাফিন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। মেয়েটার সাহায্য আচর লাগলেও রাফিন পাগলের মতো ছুটে আসবে।
এমনকি নিজের জীবন বাজি রেখে হলেও সে নিঝুমকে বাঁচাবে। আর রাফিন যদি একবার জড়ায় আজিজুলও বাঁচবে না। তার ছেলে, তার ব্যবসা সবকিছু ঝুঁকিতে পড়ে যাবে। সবচেয়ে বড় ভয়, এই খবর যদি একবার অপর মহলের কানে পৌঁছে যায়, তারা দেশে চলে আসবে। আর দেশে যদি তারা একবার আসে তো আজিজুলের বিলিয়ে দেওয়া টাকা পয়সা ক্ষমতা সবই শেষ। তার বিরাট ক্ষতি হবে, পুরো সাম্রাজ্যটাই ভেঙে পড়বে। তাই আজিজুল শিকদারের চোখে এখন একটাই আগুন, যেভাবেই হোক নিঝুমকে হাতের নাগালে বাইরে যেতে দেয়া যাবে না। খান হাউস। প্রায় 6 ঘন্টা জার্নি করে কায়েন অবশেষে বাড়ি ফিরে সোজা তার ভাইয়ের রুমে গেল। ঘরে ঢুকতেই চোখে পড়ল কেকে ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। কায়েন হেসে বলল, চলে আসলে যে? কেকে মৃদু হাসি দিয়ে তাকিয়ে না থেকে উত্তর দিল, ভাবলাম তোকে নিয়ে একবার যাব পরশু। অফিসটা কোথায় জানো? ঢাকা। কেকে হঠাৎ আকাশের দিকে তাকিয়ে হালকা হাসলো। ইয়া ব্রো। কানও উত্তেজনায় হাসলো। রুমের দিকে যেতেই কেকে হঠাৎ বলল। কায়েন কেকের দিকে তাকিয়ে প্রশ্ন করলো। কিন্তু কেন? কেকে বিরক্তি ধরে হেসে বলল। কায়েন বিয়ের কথা শুনে ঠোঁট উল্টালো। কেকে একেবারে খোলাখুলি হাসতে হাসতে বলল। কায়েন ল্যাপটপ নিয়ে কাজ করতে করতে বলল, বিয়ে? তোর মাথায় গোবর ভরে গেছে, তুই আবার ফিটার খা। কায়েন আর কিছু না বলে সোজা মায়ের রুমের দিকে হাঁটলো। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখতে পেল আজমিরা খান নামাজ শেষ করে শান্তভাবে জায়নামাজ গুছিয়ে রাখছেন। দৃশ্যটা দেখে কায়েন নরম সুরে বলে উঠল, মম আসবো? হ্যাঁ আয়। কায়েন মায়ের সামনে গিয়ে দাঁড়িয়েই আজমিরা খান জিজ্ঞেস করলেন। ডেকেছিলি আমাকে? আজমিরা খান মাথা নেড়ে হ্যাঁ বলল। এবার জিজ্ঞেস করলেন, আসলি কখন? কায়েন জবাব দিল, এই তো এইমাত্র। ভাবলাম পরশু কে নিয়ে একেবারে চলে যাব, তাই এসেছি। এ কথা শুনতেই আজমিরা খান হালকা হতাশ সুরে বিছানায় বসলেন। কাইফকে না নিলেই নয়, ওকে এত দূর নিয়ে যাওয়া উচিত হচ্ছে না, চিন্তা হয়। কায়েন মায়ের পাশে বসে আশ্বস্ত করার মতো ভঙ্গিতে বলল, মম তুমি টেনশন নিও না, আমি আছি তো। আর ব্রো এখন একদম ঠিক আছে, একাই ঘুরতে পারে, চিন্তা করো না। তবুও কায়েন একটু অস্থির লাগছিল, নিজের জন্য না বরং কাকে নিয়ে। মায়ের শান্ত ভঙ্গি শুনে কায়েন মৃদু গলায় বলল। ওখানে সবসময় আমি থাকবো, তুমি চিন্তা করো না। আজমিরা খান হেসে বললেন, তো আফিয়াকে নিয়ে যা, কাইফকে না পেলে পাগলামো করবে। কায়েন একটু বিরক্ত স্বর নিয়ে বলল, মম তোমার মেয়ে সবসময় কেকের সঙ্গে চিপকে থাকে, এতে কেকে রেগে যায়। আজমিরা খান আবার হাসলেন। আচ্ছা আমি মানা করে দেব, ওকে। কায়েন হালকা হেসে বলল, বলে মম ওকে যদি এই রুলস মানেও তো নিয়ে যাব। বাই মম, আমি এখন ঘুমাতে যাচ্ছি। কায়েন রুমের দিকে চলে গেল। রাত যত গভীর হয় মনে হয় অন্ধকারই যেন চিরস্থায়ী, আর কোনো দিন আলো ফিরবে না। কিন্তু সময় বড় বিশ্বাসঘাতক নয়। যে রাত যত ঘন হয় ঠিক ততই কাছে আসে ভোর, কারণ রাতের শেষে দিনের আলো ফোটে। যারা অন্ধকারে লড়াই করে যায় তারাই প্রথম আলোটাকে দেখার অধিকার পায়। যত ক্লান্তি, যত কান্না, যত ভাঙচুর, সব শেষে এক টুকরো আলো এসে মনে করিয়ে দেয় তুমি টিকে গেছো। তাই সূর্য উঠেছে তোমার জন্যই। রাতের শেষ প্রহরটা যেন আজ অস্বাভাবিকভাবে দীর্ঘ ছিল। অফিসের ক্লান্তি, মনের অস্থিরতা আর ভবিষ্যতের অজানা ভয় সবকিছু মিলিয়ে নিঝুমের মনে এক অদ্ভুত চাপা অন্ধকার জমেছিল। কিন্তু জানালার ফাঁক দিয়ে যখন প্রথম আলোটা ঢুকে তার গালে ছুঁয়ে গেল, নিঝুম চোখ খুলে বুঝল রাত আর নেই, দিনের আলো ফুটেছে। যেভাবে পৃথিবীর ভোরের আলোয় ধুয়ে যায় ঠিক সেভাবেই নিঝুমও মনে মনে যেন একটু হালকা হয়ে উঠল। যাই ঘটুক, সামনে যে নতুন মানুষটা আসছে, যে রাগী, যে অজানা, তাকে সামলাতে পারবে কি না তা ভেবে বুক ধুকপুক করলেও আজকে দিনের আলো তাকে যেন একটা কথা বলেই গেল। যতই অন্ধকার হোক
তারপরেই আলো আসে, আর সেই আলোয় নতুন গল্প শুরু হয়। প্রতি রাত না ঘুমিয়ে কাটিয়ে যায় তার, কিন্তু আজ বেশ ঘুম হয়েছে, যা তার মনকে আরো তরতাজা করেছে। পুরুষ মানুষ বলতে, বাইরের মানুষ বলতে সে শুধু নিজের পরিবারের পর মেহরাবের পরিবারকেই চিনত, কিন্তু পরিস্থিতির কি নির্মম পরিহাস। আজ থেকে পরিবারে 2 পয়সা রোজগারের জন্য বাইরে বাইরে জব করতে হয়, নানান স্বভাবের মানুষের সাথে ওঠা বসা করতে হয়। নিঝুম এক দীর্ঘশ্বাস ছাড়ল, চুলটা এলোমেলো করে পেছনে ফেলতে ফেলতে ওয়াশরুমে ঢুকলো, মুখে পানি দিল। ঠান্ডা পানির ছোঁয়ায় যেন কিছুক্ষণের জন্য মনটা একটু হালকা হলো। 5 মিনিট পর ফ্রেশ হয়ে বেরিয়ে এসে আয়নার সামনে দাঁড়াতেই তার চোখ প্রথমেই পড়ল নিজের চুলে। কোমর ছাড়িয়ে নেমে আসা লম্বা কালো চুলগুলো অযত্নে রুক্ষ হয়ে গেছে, শুকনো ভাঙা জট পড়া। কাঁধের উপর চুলগুলো ছড়িয়ে আশ্রে দিতে দিতে নিঝুম নিজেই হাসলো তিক্তভাবে। চুলের যত্ন করবে সে, যার নিজের মনেই শান্তি নেই, যার জীবনে প্রতিটা সকালই যেন নতুন যুদ্ধ, তার আবার সাত আল্লাহর যত্ন করার সময় কোথায়? মানুষ যখন ভেতর থেকে ক্লান্ত থাকে তখন বাইরের সৌন্দর্যে মন টিকেই না। নিঝুমও ঠিক তেমনই। চুলগুলো কোমর ছাড়িয়ে বেহায়ার মতো বয়ে গেলেও তার চোখে সেই চুল শুধু আরেকটা দায়, আরেকটা অবহেলিত অংশ, যার খোঁজ রাখার মতো মুঠো ভরার সুখ তার জীবনে নেই। নীল আকাশের ভোরটাও যেন আজ নিঝুমের জন্য ধূসর হয়ে আছে। রুম থেকে বের হতে না হতেই নূপুরের রাগান্বিত চোখ দুটো তার সামনে এসে দাঁড়ালো। পরনে এখনো স্কুল ড্রেস, যেখানে এই সময় তো স্কুলে থাকার কথা। তাই দেখে নিঝুমের কপালে ভাঁজ পড়ে গেল। নিঝুম ধীরে বলল, নূপুর, ক্লাস টাইম তো তোমার, চলে এসেছো কেন? নূপুর যেন প্রশ্নটাই শুনতে পেল না, স্তব্ধ কণ্ঠে চিৎকার করে উঠল, তোর জন্য এসেছি। পথে আমার বান্ধবীর মা আমাকে নানান কথা শুনিয়েছে। আমাকে কেন শোনালো? ওরা আমাকে না বলে তোকে বলে না কেন? নূপুরের চিল্লাচিল্লিতে রান্নাঘর থেকে দৌড়ে এলো নার্গিস। নূপুর, উদ্বেগে জিজ্ঞেস করলেন তিনি, কিন্তু নূপুর থামার নাম নেই। চোখ রাগে লাল, কণ্ঠে বিষ ঢেলে বলল, ওরা বলেছে তুই নাকি বাজে কাজ করে বেড়াস, এসব করে টাকা কামাস। কেন আমাকে বলবি? ওরা তোকে বলতে পারে না? তোর জন্য আমার বান্ধবীর সামনে আমার মাথা হেট হলো। এক মুহূর্ত চারপাশ নিঝুমের জন্য জমাট বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তার বুকটা হু হু করে উঠল। সে কিছুই বলতে পারল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। নূপুর আবার জিজ্ঞেস করে উঠল, মরতে পারিস না তুই? আমাদের বাড়িতে বসে বসে খাস। ঠাস। বাকিটা বলার আগেই নার্গিসের ভারী থাপ্পড় গিয়ে পড়ল নূপুরের গালে। ঘরটা মুহূর্তে নিস্তব্ধ। নূপুর হতভম্ব, হাত দিয়ে গাল চেপে তাকিয়ে রইল মায়ের দিকে। আর নিঝুম, সে কোনো শব্দ করল না, শুধু তার চোখ দুটি নীরবে বন্যার মতো ভিজে যাচ্ছিল। প্রতিটি শব্দ যেন সূচের মতো গিয়ে বিদ্ধ হচ্ছিল তার হৃদয়ে, কিন্তু প্রতিবাদ করার শক্তিটুকুও নেই তার। নার্গিস আক্তার যখন রাগে আহতে আবার নূপুরের দিকে হাত তুলতে যাচ্ছিলেন, ঠিক তখনই নিঝুম ছুটে গিয়ে মায়ের হাতটা ধরে ফেলল। না আম্মু, আর মেরো না ওকে। তার কণ্ঠ শান্ত, কিন্তু ভেতরের যন্ত্রণা স্পষ্ট। নূপুর বিরক্ত চোখে নিঝুমকে একবার দেখে নেয়, তারপর পায়ের শব্দ তুলে রাখতে রাখতে স্কুলের দিকে চলে যায়। ঘরটা খালি হতেই নার্গিস অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়ের দিকে। নিঝুমের মুখে কোনো অভিযোগ নেই, কোনো রাগ নেই, শুধু মৃদু ক্লান্তি। নিঝুম হালকা একটা হাসি দিল, সেই হাসি যেন তার যন্ত্রণাগুলো ঢেকে রাখার পর্দা। আম্মু, কিছু মনে করিনি আমি। ছোট মানুষ, মাঝে মাঝে ভুল কথা বলে ফেলে। তুমি কিছু বলবে না আর প্লিজ। এখন জলদি খাবার দাও, অফিসে যাব। বলে নিঝুম ধীরে ঘরে চলে গেল, তার হাঁটার ভঙ্গিতেই ক্লান্তি লুকানো, তবু আত্মসম্মানে ধীরতা স্পষ্ট। নার্গিস দরজার সামনে দাঁড়িয়ে রইল, চোখ ভিজে ওঠে মুহূর্তেই। মেয়েটা যেন অন্য ধাতুর গড়া, হাজার অপমান হাজার কষ্ট সইবে, কিন্তু মুখ ফুটে কিছুই বলে না। আঁচল দিয়ে চোখ মুছে তিনি রান্নাঘরে ফিরে গেলেন।
নিঝুমের নানি আজ নেই, ভোরবেলায় বোনের বাড়ি গেছে। ঘরটায় নিস্তব্ধতা আর নিঝুমের নীরব কষ্ট মিলেমিশে ভারী হয়ে আছে। কয়েক দানা ভাত মুখে তুলতেই যেন তার গলা আটকে গেল চিবোতে ঠিকই। গত 2 বছর ধরে তার খাবার দাওয়ার হাল এমনই গলায় নামতে চায় না। শরীর যেন কেমন করে অকারণে বিরক্ত। নার্গিস দূর থেকে তাকিয়ে দেখছিলেন। মেয়েটার মুখে খাবারের প্রতি অনীহা তা নতুন নয়, তবু প্রতিদিনই মনে হয় আজ হয়তো একটি বেশিই খাবে। কিন্তু না, নিঝুম 2 দিন লোকমা খেয়েই প্লেট সরিয়ে দিল। নার্গিস কিছু বলতে যাবেন, এমন সময় নিঝুম দাঁড়িয়ে পড়ে ব্যাগটা কাঁধে ঝোলালো। আমি চললাম, আজ একটু আগে যাব অফিসে। চোখে মুখে ক্লান্তি, ভেতরে চাপা অসহায়তা, সব যেন লুকিয়ে রাখা। দরজার দিকে হাঁটতে হাঁটতে মনে হলো তার শরীরটা যেন আরো হালকা হয়ে গেছে, যেন প্রতিদিন একটু একটু করে ভেতর থেকে ক্ষয়ে যাচ্ছে। বাড়ির উঠোন পেরিয়ে রাস্তায় পা রাখতেই ঠান্ডা সকালের হাওয়া মুখে লাগলো, কিন্তু সেই হাওয়ায় তার বুকের ভেতরের তার ভার কমাতে পারল না। অফিসের জন্য ফের হাঁটা ধরলো। কাল আবার নতুন স্যার আসবে, আজ তার কেবিনে সব কিছু শিফট করতে হবে। খান হাউস। সময় গড়িয়ে বিকেল হতেই বাড়ির দরজা জোরে ঠেলে দৌড়ে ঢুকলো আফিয়া। গায়ের ক্লান্তি আছে, মুখে উত্তেজনা। গত 2 দিন নারায়ণগঞ্জে বান্ধবীর বিয়েতে গিয়ে মজা করে এসেছে সে। সোজা সিঁড়ি বেয়ে কেকের রুমের দিকে উঠল। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই দেখলো কেকে আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে। বের হওয়ার জন্য পুরো প্রস্তুতি শেষ। তাদের আর বেডে আধশোয়া হয়ে মোবাইল স্ক্রল করছে কায়ান। ওদের রেডি হতে দেখে আফিয়া থমকে দাঁড়িয়েই বলে উঠল, কি ভাইয়া, কোথায় যাচ্ছ তোমরা? কেকে গম্ভীর গলায় উত্তর দিল। ঢাকা। আফিয়ার চোখ বড় হয়ে গেল। কিন্তু তোমরা তো কাল যাবে বলেছিলে। এবার কায়ান ফোন নামিয়ে বলে উঠল। আফিয়া তড়াক করে সামনে গিয়ে কেকের হাত ধরে ফেলল। কি ভাই, আমাকে নিয়ে যাও না, আমি একদম ডিস্টার্ব করব না, প্রমিস। কেকে বিরক্ত হয়ে পাশে তাকিয়ে রইল। তার মুখের অভিব্যক্তি বলে আফিয়ার আবদার শুনে বিরক্তি। কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই কায়ান কথা কেটে দিয়ে বলল, আমরা কিছুদিন গিয়ে কাজ সামলাতে থাকি। ড্যাড তো 5-6 দিনের মধ্যে ফিরে আসবে, তখন ড্যাডের সাথে চলে আসিস। আফিয়া তবুও মানল না। এবার অনুরোধের স্বরে, প্লিজ ভাইয়া, নাও না আমাকে। কিন্তু কেউ শুনল না। ওরা ব্যাগ তুলে বেরিয়ে গেল নিচে। নেমে মাকে জানিয়ে গাড়িতে উঠল আর মুহূর্তেই রওনা দিল ঢাকার পথে। আয়ান আর কেকে ঠিক করেছে তারা বাইল নিয়ে যাবে, তাই করলো দুজন। কিন্তু তাদের মা বেশ ভয় রইল। গাড়ি বাড়ির গেট সারিয়ে রাস্তায় নামতেই কেকে একবার পিছু ফিরে তাকালো চট্টগ্রামের শহরের দিকে। তাদের বাড়ির দিকে তাকিয়ে মৃদু একটা হাসি খেলে গেল তার ঠোঁটে। কিন্তু কেন হাসলো সে, তা কে জানে। গত 5-6 ঘন্টার টানা বাইক রাইডিং শেষে তারা ঢাকায় পৌঁছালো। রওশন খান আগেই ঢাকাতে একটি ডুপ্লিকেট বাড়ি করে রেখেছিলেন। এক ইউনিট একদম ফাঁকা, বাকি ইউনিটগুলো ভাড়া দেয়া। সেই ফাঁকা ইউনিটেই রাতে উঠল কেকে আর আয়ান। রওশন খান বাড়ি করে রাখলেও তাদের ঢাকাতে যাতায়াত খুব কম ছিল, কিন্তু কোম্পানি দাঁড় করানোর পর থেকে এখন ঢাকা প্রায় আসতে হয়। দুজনেই ব্যাগ নামিয়ে রেখে চুপচাপ। দীর্ঘ রাইডের ক্লান্তি শরীরে জমে আছে, তবুও কেকে যেন অস্বাভাবিক চুপচাপ, যেন মাথার ভেতর অন্য কোনো ঝড় বইছে। ফ্রেশ হয়ে এসে কেকে বিছানায় বসলো। ভেজা চুল হাত দিয়ে এলোমেলো করে ঝাপটাচ্ছিল। আয়ান তার দিকে তাকিয়ে বিরক্তভাবে বলে উঠল, এত তারা নিয়ে আসলি কেন ভাই? কাল এলেই তো হতো। কেকে একদম নির্লিপ্ত গলায় বলল, ম্যাথ দেখলেই আমার হাগু চাপে ভাই, এসব হিসেবে আমাকে দিয়ে কাজে লাগাবি না। কায়ান কেকে ঘাড়ে একটু কাত করে কায়ানের দিকে তাকালো। মুখে সেই পুরনো ঠান্ডা তাচ্ছিলের হাসি।
তুই অ্যাকাউন্টিং নিয়ে কিভাবে পাশ করলি শালা? কায়েন বালিশ ছুঁড়ে মারল। বই মুখস্থ করে সব হিসাব নিকাশ যখনই হাতে নিতাম আর টেনশনে টয়লেটে যেতাম আর আসতাম, কিন্তু পাশ করেছি ভাগ্যের জোরে, কি কপাল আমার, হা হা। দুজনের কথায় ক্লান্তির মধ্যেও খানিক হাসির ছায়া পড়ল ঘর জুড়ে। কিন্তু কেকে তার চোখের গভীর অস্থিরতা এখনো লোকানো। কায়েন এবার ভাবান্তর হয়ে বলে উঠল, কিন্তু কথা খারাপ বলিসনি, আসলে 2 বছর এর বেশি ঢাকাতে আসা হয়নি আমাদের। দুজনে ক্লান্ত শরীর নিয়ে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেরা বুঝতেই পারেনি। ঢাকার রাত নেমে এসেছে নিঃশব্দে। ক্লান্ত দুই ভাইকে ঘিরে শান্ত অন্ধকার। আজ তার দিনটা যেন অন্য সব দিনের চেয়েও বেশি কঠিন ছিল। অফিসে বস ছিল না, আর বস না থাকলেই সেই ফাজিল অ্যাসিস্ট্যান্টটা যেন সুযোগ খুঁজে পায় নিঝুমকে দিয়ে একটার পর একটা কাজ করানো। কখনো নাকের ডগায় বিরক্তি, কখনো তাচ্ছিল্য মেশানো মন্তব্য। কিন্তু নিঝুম সব বোঝে, সব জানে, তবুও মুখ বুজে কাজ করে যায়। খারাপ ব্যবহার করলে কিছু বলে না, অতিরিক্ত চাপ দিলে মাথা নিচু করে সামলে নেয়, যেন জীবনে ঝগড়া করার লড়াই করার শক্তিটুকু আর নেই। নিঝুমও কম না, কিন্তু বাড়িতে সকালে এমন কাণ্ড হওয়ায় তার আজ আর কথা বলারও শক্তিটুকু নেই। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা দৌড়াদৌড়ি, প্রিন্ট, ফাইল, হিসাব সব মিলিয়ে শরীরটা যেন ভেঙে পড়েছে। বাড়ি ফিরে পোশাকটাও বদলাতে পারেনি ঠিকমতো। চুল এলোমেলো, চোখ দুটো নিস্তেজ, তবুও মায়ের সামনে জোর করে হাসি দিয়েছিল। প্লেট সামলে রাখা ছিল ঠিকই, কিন্তু খাবারের দিকে তাকিয়ে তার গলা শুকিয়ে যাচ্ছিল। দেখলো কিন্তু তুলল না। শেষে তার মায়ের জোর করার অল্প কয়েকটু খেয়ে রুমে চলে গেল। অবশেষে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে পড়তেই দু চোখের পাতা এক হয়ে আসলো। মাঝরাতে নীরবতা ঘরের চারপাশে ছায়া হয়ে ভেসে আছে। ঘড়ির কাঁটা ঘড়ির পর ঘড়ি ঠেকছে রাত 9টা, রাত 1টা। গ্রামের চারপাশ শূন্য ও নিশ্চুপ। কেবল হালকা বাতাসের সঙ্গে কাঠের পাতা হালকা শিকশিক করছে। হঠাৎ নিঝুমের ঘুম ভেঙে যায়, কিন্তু কিছু অজানা আওয়াজে। পিটপিট চোখে সে চারিপাশে তাকালো। শব্দটা যেন আরো তীব্র, আরো কাছে। কেউ যেন ভায়োলিন বাজাচ্ছে। দূরের অন্ধকারে সেই সুরে মিশে আছে পরিচিত কিছুটা মধুর স্মৃতি। নিঝুম উঠে বসলো, হৃদয় অচেনা ভঙ্গিতে ঢোক করছে। মিহু ভাই, ভয় আর বিস্ময়ের মিশ্রণ কণ্ঠে সুরটা যেন ছোটবেলার সেই দিনের কথা মনে করিয়ে দিচ্ছে। কিন্তু এত বছর পর কিভাবে? সে কি আদৌ আমায় মনে রেখেছে? তড়িঘড়ি করে ওড়না নিয়ে জানালাটা খুলে আশেপাশে তাকালো। চেষ্টা করলো কে বাজাচ্ছে, কিন্তু দেখা গেল না। শহরের রাস্তা বেশ কাছাকাছি হওয়ায় তাদের বাড়ির সামনের ল্যাম্পের আলো দূরের সব কিছু হালকা আলোকিত করেছে। হঠাৎ কানে ভেসে এলো পুরুষ কণ্ঠে সেই গানের সুর, মৃদু গম্ভীর, হৃদয় স্পর্শ করা। তুমি কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে? তুমি কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে? তার মনের যত কথা, তার গোপন প্রেমের ব্যথা, তার মনের যত কথা, তার গোপন প্রেমের ব্যথা বলে যায় আমার গান, সে যে বলে যায় আমার গান। নিঝুম হাত দিয়ে জানালার রেল ধরে দাঁড়িয়ে রইল, চেষ্টা করছে সুরের উৎস খুঁজতে, কিন্তু অন্ধকারে কেউ নেই। তবুও সেই সুর তার হৃদয়ের কোণে বসে যায়, শান্তি আর আক্ষেপের এক অদ্ভুত মিলিত ছোঁয়া রেখে। মাঝরাত, গ্রামের চারপাশ শুনশান। চারিদিকে থেকে কুকুর আর শিয়ালের আঁকড়ানো হাঁক ভেসে আসছে। নিঝুম এক ফোঁটা ভয় পেল না। সে দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। অন্ধকারে লোকটির আকৃতি অল্প অল্প ঘন ধোঁয়াশার মতো, আবছা ধূসর, প্রায় বাস্তবের সীমারেখা অতিক্রম করছে। দূর থেকে তার হাতে ঝুলছে ভায়োলিন।
নিঝুম দূর থেকে লোকটির পিছু পিছু দৌড়ালো আর কয়েকবার ডাক দিল, দাঁড়ান, আপনি কে? কিন্তু লোকটি কোনো শব্দ করল না। নিঝুম হৃদয় দ্রুত ধকধক করতে লাগলো। বুকের ভেতরের অচেনা উত্তেজনা আর ভয় মিলে মিশে যেন তাকে আরও এগিয়ে নিয়ে যায়। কিন্তু দৌড়ে ছুটেও নিঝুম লোকটিকে আর ধরতে পারল না। ধোঁয়াশার মাঝেই সে যেন হঠাৎ মিলিয়ে গেল। এক মুহূর্ত আগেও যে মানুষটা ছিল অন্ধকারের কোণে দাঁড়িয়ে নিঝুমের দৃষ্টি এড়িয়ে, এক নিমিষেই উধাও হয়ে গেল সে। নিঝুম হাঁপাতে হাঁপাতে সেই জায়গায় দাঁড়ালো। চারপাশে শুধু রাতের নিস্তব্ধতা আর শেয়ালের দূরের ডাক। বাতাসে ভেসে আসছে স্যাঁতস্যাঁতে মাটির গন্ধ। তার মনে হঠাৎ অদ্ভুত একটা প্রশ্ন জন্ম নিল। মানুষটা কি সত্যিই ছিল নাকি আমি ভুল দেখলাম? কে ছিল সে? হাতটা বুকে রেখে নিঝুম গভীর শ্বাস নিল, কিন্তু মনের ভিতর একটার কথা যেন তাকে জোর করে বিশ্বাস করাচ্ছিল। সে ভুল দেখেনি, কেউ ছিল, আর সেই কেউটা তাকে কিছু জানাতে চাচ্ছিল হয়তো। দুটি পা পিছিয়ে এসে নিঝুম আবার চারিদিকে তাকালো, কিন্তু অন্ধকার তাকে কোনো উত্তর দিল না। সেখানে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে চিৎকার দিয়ে বলে উঠল, আপনি আর কত পরীক্ষা নেবেন? আমি হাঁপিয়ে গেলাম, এত কষ্ট যে আর সহ্য হয় না। বলেই নিঝুম অঝরে কাঁদতে লাগলো। ছোট থেকে তার জীবনটা কেমন যেন পানসে, যে জীবনে না আছে স্বাদ আর না আছে সুখ। প্রতিনিয়ত চিন্তা আর হারানো ছাড়া আর জীবনে পায়নি কিছুই। তার পাওয়ার খাতায় পড়ে থাকে শুধু শূন্যতায় ভরা। নিঝুম সেখানে কাঁদছিল। হঠাৎ ঝোপঝাড়ের দিক থেকে মচমচে একটা আওয়াজ ভেসে এলো। সে মুহূর্তে সজাগ হতেই নিঝুমের দম আটকে গেল। চোখ দুটো বড় হয়ে উঠল ভয়ে। চারপাশে তাকিয়েই দেখলো পুরো এলাকা গভীর অন্ধকারে ডুবে আছে। কোনো শব্দ নেই, শুধু সেই অচেনা মচমচে আওয়াজটা যেন ধীরে ধীরে তার পেছনে এগিয়ে আসছে। নিঝুম আর দেরি করলো না। হঠাৎই দ্রুত পায়ে দৌড় দিয়ে বাড়ির দিকে ছুটে গেল। গেট পেরিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল চুপটি করে। তবুও যেন মনে হচ্ছে কেউ তার পিছনেই অনুসরণ করছে। দরজা বন্ধ হওয়ার পরও তার বুক ধড়ফড় করছিল, তার গলা শুকিয়ে কাঠ হয়ে আসতে লাগলো। আজ রাতটা বোধহয় ঘুমিয়ে কাটবে না তার। আর ঠিক তাই হলো। সারা রাত না ঘুমিয়ে জানালার পাশে বসে রইল, নীরবে চোখের জল বিসর্জন দিল শুধু। এক জাগ্রত রাত পেরিয়ে সকালে তীক্ষ্ণ সূর্যের আলো নিঝুমের মুখে এসে পড়ল। ভোরবেলায় একটুখানি চোখ লেগে গিয়েছিল, আর সেই জায়গাটাতেই মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছিল সে। মুখ ভাঙতেই জলদি জেগে উঠে দ্রুত ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে পড়ল। আজ তার মায়ের কাজে যেতে হবে, সাথে তারও আজ অফিসের তারা। কলেজ না গিয়ে আজ অফিসে যেতে হবে, তাই সকাল সকাল রান্না শুরু করে দিল নিঝুম। চুলায় হাঁড়ি বসিয়ে ভাতের চাল ধুতে যেতেই হঠাৎ গটগট পায়ে বাড়ির গেট দিয়ে কয়েকজন মহিলা আর 2-3 বয়স্ক পুরুষ ঢুকে পড়ল। নিঝুম অবাক হয়ে মাথার ওড়না দিল, তারপর বাইরে বেরিয়ে এলো। ওদের ডাকে নার্গিস আক্তারও তাড়াহুড়ো করে বেরিয়ে এলেন। পাশের বাড়ির এক ভাবি এগিয়ে এসে মুখ বাঁকিয়ে বলে উঠল, বলে কি নার্গিস ভাবি, মেয়েকে এসব কি বানাচ্ছেন? নষ্ট মেয়ে একটা, রাত বেরাতে নষ্টমি করতে বের হয়, ছি। নার্গিস একবার মেয়ের দিকে তাকালো, তারপর চোখ তুলে ওই মহিলার দিকে কঠিন দৃষ্টিতে বলল, কী সব বলছো তুমি? মা, তুমি কদিনই বা এই এলাকায় বউ হয়ে এসেছো, এমন করে কারো সাথে কথা বলে কি? মেয়েটা মুখ ভেঙচিয়ে আরো বাজে স্বরে বলল। এবার পাশ থেকে দাঁড়িয়ে থাকা এক বয়স্ক লোক রাগী স্বরে বলে উঠল, থামবা তোমরা, বলতেছি নার্গিস আপা, মেয়েটাকে দেখা রাখতে পারেন না? শুনলাম কাল মাঝরাতে এলাকার লোকের চোখে পড়ছে আপনার মেয়ে কোন ফুলার লগে দেখা করতে নাকি বাইরে গিয়েছিল। ছুটতে দেখতে এক ফুলা পিছু পিছু যাইতেছে, এসব কি? কথাগুলো শেষ হতেই নার্গিস আপার মুখের রং পাল্টে গেল। একটু বাঁকা চোখে তিনি নিঝুমের দিকে তাকালেন, আর সেই দৃষ্টিতে নিঝুমের বুক কেঁপে উঠল। মায়ের চোখে রাগ, লজ্জা, দুশ্চিন্তা সব স্পষ্ট। নিঝুম মাথাটা নিচু করে ফেলল। বুকের ভেতরটা শক্ত হয়ে আসছে। সে জানে
এই গ্রামে একবার অপবাদ উঠলে তা ধুয়ে ফেলতে বছর লাগে। লোকটা এবার আরো কঠিন গলায় বলল, বলি কি নার্গিস আপা, মেয়েটাকে একটু দেখে রাখেন। বাপ মরা মেয়ে, আবার স্বামীটাও নেই, দেখে রাখেন কিন্তু, নইলে গ্রাম ছাড়া করতে বাধ্য হব আমরা। গ্রামের তো একটা সম্মান আছে নাকি? কথাটা যেন তীরের মতো বিঁধল নার্গিসের বুকে। তবু মেয়ে বাঁচাতে মাথা নত করে বললেন, আচ্ছা ভাইজান, ভুল হয়েছে, আর হইব না। বৃদ্ধ লোকটা একটু শব্দ করে হাঁটা দিল। সাথে থাকা মেয়েরা মুখ বেঁকিয়ে কানাকানি করতে করতে বাড়ির গেট পেরিয়ে চলে গেল। লোকগুলো চলে যেতেই নার্গিস উঠোনে বসে পড়ল, মাথায় হাত দিয়ে চুপ হয়ে গেল। রাগ আর অপমান সব মিলে যেন বুকটা জমাট হয়ে গেছে। নিঝুম মায়ের দিকে এগিয়ে একটু নিচু স্বরে বলল, না আম্মু, আমি তো রাতে বেহালার সুর শুনে দৌড়ে গিয়েছিলাম। কে ছিল কিছুই জানি না আমি। নার্গিস আজ যেন সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। রাগে উঠোনে পড়ে থাকা চিকন বাঁশের লাঠিটা তুলে নিয়েই কি নিঝুমের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, তুই আর আমাকে কত পোড়াবি, তোর জন্যই আমার কপাল পুড়ছে। মায়ের মুখে এমন কথা শুনে নিঝুম হতবাক হয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। তার জন্য নাকি কপাল পুড়ছে, এই কথাটা যেন তীরের মতো বিঁধে গেল বুকে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লেও সে কাঁপা কাঁপা গলায় বলল, আম্মু এইসব কি বলো? আমি তো। কথা শেষ হবার আগেই নার্গিস আরো তীক্ষ্ণভাবে ফেটে পড়ল, যেন নিঝুমের প্রতিটা কথায় তাকে আরো নাড়িয়ে দিচ্ছে মস্তিষ্কে। রাগে লাঠিটা তুলে সজোরে আঘাত করল নিঝুমের বাম হাতের কবজিতে। নিঝুম ব্যথায় কুঁকড়ে উঠল। তার মা তাকে আজ প্রথমবার হাত তুলল। এই অবিশ্বাসে সে ফুপিয়ে কেঁদে উঠল আর বলল, আম্মু ব্যথা লাগে আম্মু। কিন্তু নার্গিস যেন আর কিচ্ছু শুনতেই পাচ্ছে না। তার চোখে শুধু অতীতের বেদনা আর রাগের আগুন। চেঁচিয়ে বলে উঠল, তোর জন্যই আমি আমার স্বামীর সংসার হারাইছে। তুই মরলি না কেন? আর কত রক্ত খাবি? আমাকে একটু শান্তি দে, তুই দূর হ। একটার পর একটা লাঠির আঘাত তার পিঠে পড়তে লাগলো, হাতে পড়তে লাগলো। প্রতিটি আঘাতেই নিঝুম কুঁকড়ে উঠেছে, শ্বাস নিতে পারছে না। মায়ের পায়ের কাছে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো। আম্মু আর মেরো না, আমার শরীর কেটে যাচ্ছে আম্মু, ব্যথা আম্মু। মেয়ের কান্না অনুনয় সব কিছুই যেন নার্গিসের কানে পৌঁছাচ্ছে না। হঠাৎ এক সময় হাত থেকে লাঠিটা দূরে ফেলে দিল। থরথর করে নিঝুমকে এক ধাক্কা দিয়ে ঘরের দিকে চলে গেল। নার্গিস দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে একবার ফিরে তাকালোও না মেয়ের দিকে। উঠোনে পড়ে থাকা নিঝুম শুধু তাকিয়ে থাকলো, ভাঙা শ্বাস ফেললো। ব্যথায় থরথর কাঁপতে থাকা শরীর আর ভাঙা মন নিয়ে সেখানে মাথা ঠেকিয়ে রইল। এতক্ষণ ঘরে দাঁড়িয়ে সব দেখছিল নূপুর। মায়ের হাতে নিঝুমকে মার খেতে দেখে তার চোখে যেন এক ধরনের পরিতৃপ্তির ঝিলিক। মেয়েটা স্কুল ব্যাগ কাঁধে তুলে দরজার দিকে এগিয়ে যেতে যেতে নিঝুমের সামনে থেমে গেল। চোখ তুলে ঠোঁট বাঁকিয়ে বলল, বেহায়া মেয়ে। বলেই দৌড়ে বাইরে চলে গেল সে। নিজেকেই যেন উপহাস করে বলল নিঝুম, আসলেই বেহায়ারে আমি। কিন্তু কথার পেছনে ছিল গভীর এক দুঃখ। নূপুর তার সৎবোন, এক ফোঁটা ভালোবাসাও নেই নূপুরের চোখে নিঝুমের জন্য। তবু নিঝুম যতবার পারে আগলে রাখে, যত্ন করে ভালোবাসে। নূপুর পুরো তার বাবার রক পেয়েছে, রাগী আর হিংসুটে স্বভাবের। বেলা 11টার বাসে উঠে অফিসের দিকে রওনা দিল নিঝুম। শরীরটা তখনও ব্যথায় ঝিমঝিম করছিল, পিঠে জ্বালা, কবজিতে ব্যথার টান। কিন্তু ঘরে বসে থেকেও বা সে কি করত? রুমে ঢুকতেই দেখে ফোনটা বারবার কাঁপছে। অ্যাসিস্ট্যান্টের নাম জল করছে স্ক্রিনে। রিসিভ করতেই অপর প্রান্ত থেকে উৎকণ্ঠিত গলা। নিঝুম চোখ মুছল, মাথা ঘুরছিল, শরীরটা যেন নিজের নয়। কিন্তু কাজ তো কাজ। অফিসের লোকেরা জানে না তার পিঠের তাজা দাগগুলোর কথা। মায়ের হাতে ওঠা লাঠির চিহ্ন এখনো গরম। হাত কাঁপতে কাঁপতে সে ব্যাগটা তুলে নিল। অগত্যা ব্যথা নিয়ে চোখে নিদ্রাহীনতার ছাপ নিয়ে দ্রুত পোশাক পাল্টে অফিসের জন্য বের হয়ে পড়ল নিঝুম। বাসের জানালায় মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করতেই
নিঝুম গত রাতের সেই বেহালার সুর যেন তার কানে বাজতে লাগলো। নিঃশব্দে চোখের জল ফেলল। আজও অফিসের সামনে আগের মতোই দাঁড়িয়ে আছে রাফিন আর রাসেল। গাড়ির শরীরের সঙ্গে হেলান দিয়ে একটা অদ্ভুত ভঙ্গিতে অপেক্ষা করে থাকে রাফিন, যেন এটাই তার প্রতিদিনের নিয়ম। নিঝুম দূর থেকে তাকাতেই তার বুকটা ধক করে উঠল। হাতের ব্যথার দাগগুলো আজ স্পষ্ট। 3/4 হাতা পরা সত্ত্বেও ওড়না দিয়ে আরো ভালো করে ঢেকে নিল সে। কারো চোখে যেন পড়ে না। রাফিন তাকে দেখেই কয়েক পা এগিয়ে এসে সামনে দাঁড়ালো। চোখের সামান্য উদ্বেগ আর মুখে অভ্যেসগত সেই হাসি। নিঝুম, কেমন আছো? নিঝুম হালকা মাথা নিচু করে বলল, ভালো। রাফিন খেয়াল করলো তার মুখ বেশ শুকনো, চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট। মুখ এমন শুকনো লাগছে কেন? চলো পাশের রেস্টুরেন্টে খেয়ে নি। নিঝুম দ্রুত মাথা নেড়ে তার চোখ এড়িয়ে বলল, ধন্যবাদ রাফিন ভাই, আমার তাড়া আছে, আজ নয় অন্য একদিন। তার অন্য একদিন শব্দে রাফিনের ব্রু একটু উঠে গেল। নিঝুম সাধারণত সরাসরি না বলে দেয়, কখনো তাকে আশ্বাস দেয় না যে অন্য দিন বা অন্য সময়, কিন্তু আজ সে নিজেই বলল অন্য একদিন। রাফিনের চোখে খুশির হালকা ঝিলিক ফুটে উঠল, মনে একটা ব্যাকুল আনন্দ। হয়তো আজ নিঝুমের মনে একটু একটু জায়গা করে নিতে পারছে সে। হাসি মুখে বলল, আচ্ছা তাহলে কাল। নিঝুমকে কিছু বলতে না দিয়ে তাড়াতাড়ি গাড়ির দিকে ফিরে হাঁটতে লাগলো সে। হয়তো নিজের খুশিটা লুকাতে চাইছে। নিঝুম শুধু তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে অফিসের ভেতর ঢুকিয়ে গেল। সাদা শার্ট আর ব্ল্যাক কালার প্যান্ট পরে রেডি হচ্ছে কেকে। আয়নার সামনে দাঁড়িয়ে হাতের ঘড়িটা ঠিক করেছিল সে। সাদা শার্টের ওপরে একটা বোতাম খোলা, হাতা ফাজ করা, যেন অল্প কেয়ারলেস কিন্তু তীক্ষ্ণ স্টাইলিশ ভাবটা নিজের থেকে ফুটে উঠেছে। মুখে হালকা দাড়ি, ছোট ছোট দাড়ির রেখা আর চোয়ালকে আরো ধারালো করে তুলেছে। চুলগুলো এলোমেলো হলেও আকর্ষণীয়, যেন ইচ্ছে করে এমন রাখে। গায়ের স্বাভাবিক ব্রাউনিশ টোনের সাথে সাদা শার্টটা তাকে আরো বেশি পরিণত ও বেপরোয়া পুরুষালী লাগাচ্ছে। এদিকে পেছন থেকে আয়ান বিরক্তি নিয়ে ধাক্কা দিচ্ছে। আয়ান একটু খাটো, তাই কেকে বিকট হয়ে দাঁড়িয়ে থাকলে সে সামনে কিছুই দেখতে পায় না। কেকে পুরো রেডি হয়ে সরতেই আয়ান দ্রুত আয়নার সামনে এসে রেডি হলো। দ্রুত দুজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো অফিসের জন্য। 20 মিনিটের মাথায় অফিসের সামনে পৌঁছালো। গাড়ির কাছ থেকে কেকে একবার বাইরে তাকিয়ে অফিসে দেখলো, তারপর গাড়ি থেকে নেমেই লাইটার দিয়ে সিগারেট জ্বালিয়ে সিগারেটের ধোঁয়া ওড়াতে লাগলো। বাসটা ছিল চিকন, কিন্তু মাথাটা বেশ ধারালো। সেই ধারালো দিকটুকুই আজ উঠোনে নিঝুমের গায়ে পড়েছে। মনে হচ্ছিল এই বুঝি রক্ত হয়ে ঝরতে শুরু করবে বলে, কি অথচ নিঝুমের মুখে এক ফোঁটা হেলদোল নেই, যেন ব্যথা তার জীবনের কাছে বহু পুরনো পরিচিত কিছু। শরীরটা ব্যথায় টনটন করছিল, তবুও অফিসে এসে যেন কিছুই হয়নি এমন চুপচাপ হয়ে কেবিনে গিয়ে ফাইল সাজাতে লাগলো। হাতে ব্যথা, পিঠে জ্বালা, কিন্তু তবুও কাজ থামালো না নিঝুম। কাজ করতে করতে তার ফোন বেজে উঠলে সেখানে বসে ফোন ধরে ওপাশ থেকে তাসফিয়া বলে উঠল, কি রে, ভার্সিটি আসলি না কেন? নিঝুম কাঁপা কাঁপা কণ্ঠে বলল, অফিসে আজ নতুন বস আসবে, তাই যেতে পারিনি রে। তাসফিয়া নিঝুমের গলা শুনেই বুঝতে পারলো আর বলল, আন্টি মেরেছে? তাসফিয়ার কথায় নিঝুম নিঃশব্দে চোখের জল ফেললো আর সব বলল। তা শুনে তাসফিয়া যেন স্তব্ধ। তারপর নিঝুম ফের বলে উঠল, আজ আর সহ্য করতে পারছি না তাসফি, মরে যাব আমি। তাসফিয়া এক দীর্ঘশ্বাস ফেলল। গত 2 বছর মেয়েটাকে ধরে মারে, কিন্তু চর থাপ্পড়ের বেশি তো আঘাত করে না। তাসফিয়া বলে উঠল, তোর অফিস কোথায় বল, ডক্টরের কাছে নিয়ে যাব, ব্যথা হবে তো। নিঝুম হাসলো আর বলল, টাকা পাবি কই? সে আমি দেখবনি, বল জলদি। তারপর নিঝুম আর কিছু বলল না। অফিসের ঠিকানা পাঠিয়ে ফোন রেখে কাজ করতে শুরু করলো। ঠিক তখনই বাইরে থেকে শব্দ এলো, এই বস আসছে।
শুনেই নিঝুম একটু থমকালো, বুকটা তার ধক করে উঠল। তারপর ওড়নাটা ভালো করে ঠিক করলো, সামান্য শ্বাস নিল, যেন নিজেকে প্রস্তুত করছে। কিন্তু সামনে কি হতে যাচ্ছে তার জন্য। বাইরে থেকে অ্যাসিস্ট্যান্ট ভাড়া। নিঝুম তাড়াতাড়ি উঠে ওড়নাটা ঠিক করে কেবিনের দিকে গেল। দরজায় টোকা দিতেই ভেতর থেকে আয়নের ভারী কণ্ঠস্বর ভেসে এলো। ভেতরে গিয়ে দেখলো আয়ন চেয়ারে বসে ফাইল উল্টাচ্ছে, আর আরেকজন উল্টো দিক হয়ে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। নিঝুম একবার তাকালো, তারপর আর সাহস পেল না তাকাতে। সে আস্তে বলল, স্যার ডেকেছিলেন? আয়ন তাকে দেখে ব্রু কুঁচকে একটু ভাব নিয়ে বলল, হ্যাঁ অবশ্যই, এই যে আপনার কেবিনের নতুন পার্সন, আই মিন নিউ পার্টনার, অ্যান্ড আমার বড় ভাই মিস্টার কাইফ খান। এই কথা বলেই কায়ান হাত তুলে সেদিকটা দেখালো। নিঝুমও তাকালো, কিন্তু লোকটার কোনো নড়চড় নেই। সে দিব্যি দাঁড়িয়ে আইস করে সিগারেট টানছে, যেন অফিসে কেউ নেই। এই দৃশ্য দেখে কায়ান ক্যাবলাকান্ত হাসি দিয়ে নিঝুমকে আস্তে করে বলল, দেখেছেন, বলেছিলাম না এই ব্যাটা রাগী, ডাকতেও ভয় করে। আচ্ছা, আবার ডাকছি। কায়ান গলা খাকারি দিয়ে জোরে বলল। এই কেকের বাচ্চা, পিছনে ঘোর শালা। কেকে বিরক্ত হয়ে পিছন ঘুরল। কেকের কণ্ঠস্বর শুনেই নিঝুমের বুক কেঁপে উঠল। এক নিমিষে তার চোখ বড় হয়ে গেল, সামনে চট করে তাকালো। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। তার সামনে এটা তো মেহরাব। হ্যাঁ, ঠিকই দেখেছে, মেহরাবই তো। মুহূর্তের জন্য নিঝুমের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। তার সারা শরীর যেন কাঁপতে লাগলো। কোনো চিন্তা ভাবনা ছাড়াই এক প্রকার দৌড়ে গেল আর কেকেকে জড়িয়ে ধরলো ঝাপটে। তার বুকের সঙ্গে মুখ লুকিয়ে কান্না ভেঙে পড়ার মতো শক্ত করে আঁকড়ে ধরলো, যেন হারিয়ে যাওয়া পৃথিবীটা হঠাৎ ফিরে পেয়েছে। হঠাৎ এমন দৃশ্য দেখে কায়নের বুকটা ভেতর থেকে পিষে গেল। সে ভেবেছিল ধীরে ধীরে নিঝুমকে নিজের দিকে টানবে, কথা বলবে, একটু প্রেম করবে। কিন্তু এই মেয়েটাকে কি না তার নিজের ভাইকে ঝাপটে ধরল। কায়েন শুধু হা হয়ে তাকিয়ে রইল, একদম কাঠের মূর্তির মতো। আর কেকে, সে তো সম্পূর্ণ স্তব্ধ। তার কপালের রগ মুহূর্তেই ফুলে উঠল, দুই হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল রাগে। ঝড়ের মতো নিঝুমের কাঁধ চেপে ধরে চট করে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আর চিৎকার দিয়ে বলে উঠল, হয়েছে, হাউ ডেয়ার ইউ টাচ মি। ধাক্কাটা এতটা শক্ত ছিল যে নিঝুম কুঁকড়ে গেল। তার শরীর তো আগে থেকে ব্যথায় পুড়ছিল, তার উপর কেকের চাপড়ানো হাতে কবজির পুরনো আঘাতটা ফেটে রক্ত বের হতে শুরু করলো। সাদা ফর্মাল জামা চোখের সামনে লাল হয়ে উঠল মুহূর্তেই, কিন্তু ব্যথা নয়। নিঝুমের চোখে উঠে এলো সে হারানোর ভয় আর বুক ফাটা কান্না। সে কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলল, আপনাকে কত খুঁজেছি আমি, কেন এতদিন সামনে আসেনি? দেখুন না আমার কত কষ্ট হচ্ছে। এ কথা বলেই নিঝুম আবার কেকের দিকে হাত বাড়ালো, আবার জড়িয়ে ধরতে এগিয়ে গেল। মনে হচ্ছিল যেন জীবনে একমাত্র নিরাপদ জায়গাটা সে আবার ফিরে পেয়েছে। কিন্তু কেকে ফের ধাক্কা মেরে সরিয়ে দিল আর গলা ফাটিয়ে চিৎকার করলো, কায়ান, কাকে নিয়ে আসছিস? চিপকাইতে আসে শুধু, দূর করে মেয়েটাকে। আজ এটা ফালতু মেয়ে কোথাকার। এই ধাক্কাটা আগের চেয়ে ভয়ঙ্কর ছিল। নিঝুমের শরীর আর সামলাতে পারল না, তার হাত পা হালকা কাঁপলো, চোখ ঝাপসা হয়ে গেল। আর ঠিক তাদের সামনে এসে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। পড়ে যাওয়ার সাথে সাথে তার পিঠ থেকে রক্ত যেন তিত্তির করে বেরিয়ে সাদা জামায় ছড়িয়ে পড়ল। লাল দাগগুলো তীব্র ব্যথার মতো ছড়িয়ে পড়ল কাপড়ে। আর কেবিনে পড়ে থাকা নিঝুমকে দেখে কায়েন দৌড়ে গেলেও কেকের চোখে ভরে উঠল কেমন যেন অদ্ভুত, বোঝা না যাওয়া এক ঝড়। আয়ন নিঝুমের দিকে ছুটে গেল, একদম হতভম্ব হয়ে গেল সে। নিঝুমের সাদা জামার নিচে পুরো শরীর জুড়ে মায়ের চাকা দাগ, ফেটে রক্ত বের হওয়া, যেন কারো নিষ্ঠুর হাত নীলছে, লাল দাগ এঁকে গেছে। আয়নের গলা শুকিয়ে গেল। সে কেকের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, কেকে, তুই কি করলি? দেখ, মেয়েটার শরীর থেকে রক্ত বেরোচ্ছে।
কে কিছুক্ষণ নিঝুমের নিথর দেহটার দিকে তাকিয়ে রইল। তার চোখে রাগ নেই, হাসি নেই, শুধু কেমন কেমন যেন অজানা অস্থিরতা। এক মুহূর্ত কথা বলল না, হঠাৎ গলা ফাটিয়ে ডেকে উঠল। মাহিন, অ্যাসিস্ট্যান্ট দৌড়ে ভেতরে ঢুকতেই কেকে তড়ি ঘড়ি করে গলায় বলল, 5 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স আনো, ওকে হাসপাতালে নিতে হবে। যা খরচ লাগবে সব আমরা দেবো, ফাস্ট। কোনো দিক বা তাকালো বা কেকে কেবিন থেকে বেরিয়ে গেল দ্রুত ভারী পায়ে। মনে হচ্ছিল পালিয়ে বাঁচছে নিজের অনুভূতি থেকে, কিন্তু আয়ন গেল না। সে নিঝুমের মাথা 2 হাত ধরে রাখলো। গলার ভেতর কেমন যেন দলা পাকিয়ে আসছে। তার নিঝুমের এমন অবস্থা কেন? এত ঘন্টা ধরে মেয়েটা এই ব্যথা নিয়েছিল, আর কেউ টেরি পেল না। অ্যাম্বুলেন্স এলে দ্রুত নিঝুমকে তোলা হলো। হাসপাতালে পৌঁছানো মাত্রই ডাক্তাররা ছুটে এলো। আয়ান দরজার বাইরে দাঁড়িয়ে কেমন অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল নিঝুমের কেবিনের দিকে। আর তার কেমন যেন আফসোস লাগলো। সে কেন কিছু দেখলো না এতক্ষণ? কেন বুঝলো না ওর চোখের ভাষা, ওর লুকানো ব্যথা? ভেতরে ডাক্তাররা নিঝুমকে পরীক্ষা করছেন, বাইরে আয়ান দাঁড়িয়ে আছে, আর তার ঠিক পাশ থেকে কেকে দূরে গিয়ে সিগারেট ধরালেও তার চোখে সে এক দৃশ্য অস্থিরতা যেন ঝড় তুলছে। তাসফিয়া দৌড়ে এসে নিঝুমের কেবিনের সামনে দাঁড়াতেই হঠাৎ কেকে দেখে থমকে গেল। নিজেকে সামলে বলল, ভাইয়া, নিঝুম কোথায়? আর আপনি এখানে? কেকে বিরক্ত মুখে সিগারেট আঙ্গুলের ভাঁজে চেপে রেখে রাগী স্বরে বলল, হাসপাতালে আছে, মেন্টালে পাঠাতে দেরি লাগবে না, কিন্তু পাঠাবো আপনাকে মেন্টালে। কথাটা এমন ভয়ানক ভঙ্গিতে বলল যা তাসফিয়া এক পা পিছিয়ে গেল ভয়ে। ঠিক তখনই আয়ান এগিয়ে এসে বলল, নিঝুমের কি হন আপনি? তাসফিয়া তড়িঘড়ি করে বলল, জি, আমি ওর বান্ধবী। আয়ান কপাল কুঁচকে বলল, আপনি জানলেন কিভাবে যে সে এখানে? জি, অফিসে গেলে সেখান থেকেই জানতে পারি। নিঝুম এখন কেমন আছে? আয়ান নিঃশ্বাস ফেলল আর বলল, ডাক্তার এখনো বের হয়নি, কিন্তু ওর এমন হলো কিভাবে? তাসফিয়া চুপ করে গেল। একবার কেকের দিকে তাকালো, সেও তার দিকে তাকিয়ে আছে। সিগারেটটা তখনও তার আঙ্গুলে জ্বলছে। তারপর নিচু স্বরে তাসফিয়া পুরো ঘটনাটা বলে গেল। কেকে পাশে দাঁড়িয়ে হয়তো সব শুনছিল, হয়তো বা না। তাসফিয়ার কথা শেষ হতেই আয়ান হতবাক হয়ে তাকিয়ে রইল। এতটা পৈশাচিক ঘটনা যেন সে কল্পনাও করতে পারেনি। অথচ মেয়েটা কত হাসি খুশিতে সবার সামনে থাকে। দুজনের কথোপকথনে কেকে আয়ানকে বলে উঠল, এখানে থাক, আমি বাড়ি যাচ্ছি। বলেই কেকে হসপিটাল থেকে বেরিয়ে গেল চন্দ্রীপুর গ্রামে। নিঝুমের নানি চিৎকার করে উঠল, তো কি এই শিক্ষা দিয়া জন্মাইছি আমি? ও নার্গিস, তুই মাইয়াডারে কেমনে মারলি? আহারে, আমি কেন যে আজ বাইরে গেলাম, মাইয়াডা কেমনে শট পটাইছে কে জানে। নার্গিস আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে থরথর গলায় বলল, মা, তুমি এইসব কইলেই হয়? ওই মেয়ে এখন আমার গলার কাটা হইয়া দাঁড়াইছে। পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় তখন মন মাথা কোনোটাই আর কাম করে না। এক আমি জানি আর আমার আল্লাহ জানে। এই কথা শুনে নিঝুমের নানি তাকিয়ে রইল। এক দৃষ্টে বুকের ভেতর চাপা ব্যথাটা আরো বেড়ে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বেশ পস্তালো আর বলল, হায় আল্লাহ, আমি যদি বাড়িতে থাকতাম আমার নাতিটার গায়ে একটা আঙ্গুল দিতে পারতো না। ভেতরে ভেতরে কেমন যেন দোষী রোধে হলো আজকের এই সর্বনাশটারে যে সে থামাইতে পারত যদি সে বাড়িতে থাকতো। তাদের ঘরে তখনও কান্নাকাটি থামেনি। হুট করে বাইরে থেকে যেন কারোর সাথে কারো মারামারির মতো তীব্র ঝামেলার শব্দ ভেসে এলো। নার্গিস আটকে উঠল আর বলল, হায় আল্লাহ, আবার আমাদের নিয়ায় কিছু হইল নাকি? তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গেল সে। নিঝুমের নানিও পেছনে পেছনে বের হলো, কিন্তু বাইরে এসেই দুজন থমকে দাঁড়ালো। সে যে হল্লোড় তারা ভেবেছিল সেটা মোটেই সেরকম কিছু না। পাশের বাড়ির উঠোনে একটা ছোটখাটো হট্টগোল জমে গেছে। সেই নতুন বউ যে আজ সকালে নার্গিসকে কত কথা শুনিয়ে গিয়েছিল, সে এখন মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে কাঁদছে।
আর তার পাশেই বসে আছে এক 40-45 বছরের টাকলা কালো মোটা লোক, হলুদ দাঁতগুলো বের করে একটু পরপর অদ্ভুতভাবে হাসছে। নার্গিস চোখ কুঁচকে তাকালো, কিছুই বুঝতে পারছে না। পাশেই দাঁড়িয়ে থাকা এক মহিলাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপা, এত হইচই কেন এখানে? মহিলা ঠোঁট বাঁকিয়ে উত্তর দিল, আর কই না পা, শুনলাম একটু আগেই তার ঘর থেকে একটা লোকটারে পাইছে। সেইটা দেখে তার স্বামীর আগে ক্ষোভে সঙ্গে সঙ্গেই তালাক দিছে। তারপর এলাকার লোকজন ডাইকা কাজে আইনা জোর কইরা বিয়া লোকটার সাথে বিয়া দিয়ে দিল। এই কথা বলেই মহিলা চলে গেল। নার্গিস জায়গাতেই জমে গেল, মুখ হা হয়ে রইল, তার মাথায় ঢুকলো না কিছুই। তার শুধু একটা কথাই ভাবলো, আর তার মাকে আস্তে করে বলল, এই মায়াডাই তো আজ সকালে আমারে কত কথা কইল, আর তার নিজের হাল দেখো। আশেপাশে সব মহিলারা সেই নতুন বরকে দেখে সেই হাসি দিচ্ছে আর ঠাট্টা করছে। কারোর মুখে হাত চাপা, আবার কারোর চোখে অবাক অবিশ্বাস। মাঝে মাঝে কেউ ফিসফিস করে বলছে, আর সেই বউটার মুখ শুকিয়ে চন্দ্রবদন, কান্না ধরে রাখতেই পারছে না। নার্গিস আর দাঁড় হলে না বাড়িতে চলে গেল। রাফিন ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ বলে উঠল, কে হতে পারে? কাকে দেখেছি পরি? খোঁজ নেই। রাসেল বিরক্ত মুখে বলল, স্যার, আর কতবারে দেখব? সেই গ্রামে এই দিয়েই 5-6 বার খবর নিয়েছি। এবার তো আমাকে সন্দেহ করে গণধেলাই দিতে আসবে। রাফিন ব্রু কুচকে ভাবলো কিছুক্ষণ, তারপর দ্রুত রুম থেকে বের হতে হতে বলল, রাসেল, গাড়ি বের কর, পরি অফিসে যাব। প্রায় 2 ঘন্টা পর নিঝুমের চোখের পাতা কেঁপে উঠল। সাদা আলোয় চোখ জ্বালা করে উঠতেই সে আবার চোখ বন্ধ করলো। বুকের ভেতর ভারী কিছু চেপে আছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। চারপাশে কেমন যেন অচেনা গন্ধ, ঔষধ আর স্যালাইন। নিঝুম? পরিচিত কণ্ঠে চোখ মেলে তাকালো সে। পাশে তাসফিয়া বসে আছে, দু চোখ ক্লান্তির র্যাশ যেন, কিন্তু তাকিয়ে আছে একদম স্থির হয়ে। একটু দূরে আয়ান দাঁড়িয়ে, মুখে অদ্ভুত দুশ্চিন্তা, আর হয়তো কিছু মাথায় তার ঘুরপাক খাচ্ছে। নিঝুম কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল, তারপর হঠাৎ যেন মনে পড়লো তার সবকিছু। সে চারপাশে তাকাতে শুরু করলো, তার চোখ দুটো ছুটে বেড়াচ্ছে কাউকে খুঁজে। ও ও কোথায়? গলাটা কাঁপছিল, শব্দগুলো ঠিকমতো বেরাচ্ছিলই না। তাসফিয়া কিছু বলার আগেই নিঝুম আবার চারিদিকে তাকালো। বিছানার একপাশ, দরজার দিক, জানালার পাশে, কিন্তু কাউকে পেল না। যেন তার কাছে সব এখন ঘোর লাগছে। মুহূর্তের মধ্যেই নিঝুমের শ্বাস ফের দ্রুত ওঠানামা করতেই শুরু করলো, হাত দুটো কাঁপতে লাগলো। মেহরাব, মেহরাব কই? এই কথাটা বলেই সে হঠাৎ উঠে বসতে চাইল। স্যালাইনের নল টান পড়তেই ব্যথায় কুঁকড়ে উঠল, কিন্তু তাতেও থামল না। উনি ছিল এখানে, আমি দেখেছি। আমাকে ছেড়ে যাবে না বলেছিল। তার কথাগুলো যেন ভাঙা এক অসংলগ্ন, ঠিক যেন ভয় পাওয়া এক শিশু সুলভদের মতন। পরের মুহূর্তে নিঝুম পাগলের মতো তাসফিয়াকে আঁকড়ে ধরল, 2 হাতে শক্ত করে চেপে ধরল, যেন তাকে আঁকড়ে ধরে উঠতে চাচ্ছে। কিন্তু তার শরীর এর অবস্থা তেমন ভালো না। তাসফি, ও নেই কেন? ও আমায় ছেড়ে গেল না তো আবার? বল না, বল ও আছে। কাঁধে মুখ গুজে হাও মাও করে কাঁদতে লাগলো নিঝুম। সেই কান্না শুধু চোখের না, গলা, বুক, ভেতরের সবকিছু ভেঙে বেরিয়ে আসছে। তাসফিয়া নিঝুমকে শক্ত করে ধরে রাখলো, চোখে জল চলে এলো তারও। কাঁদো কাঁদো গলায় বলে উঠল, শান্ত হ নিঝুম, প্লিজ শান্ত হ। তুই এখন হসপিটালে, তোর শরীর ভালো না। নিঝুম কাপা গলায় বলল, এই হসপিটাল কেন? তাকে আমি খুঁজে পেয়েছিলাম। আমি একা ছিলাম না। আমি আর একা নেই, তাই না তাসফি? কথা শুনে আয়ান তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কে প্রায় ঘন্টাখানেক আগে বাড়ি চলে গেছে। এরই মাঝেই হুড়মুড়িয়ে ঢুকলো রাফিন আর রাসেল। রাফিন দ্রুত নিঝুমের কাছে এসে বলে উঠল, তোর এই হাল, আমাকে একটাবার বললি না কেন? কোথায় কষ্ট হচ্ছে বল না আমায়? আন্টির সাহস কি করে হয় তোকে মারার?
রাফিনের কথা শুনে নিঝুম তাকালো তার দিকে। তার মাথায় শুধু মেহেরাব ছাড়া যেন কিছু আসছে না। বিড়বিড়িয়ে ফের বলে উঠল, মেহেরাব কোথায়? ওনাকে ডাকুন প্লিজ। রাফিন নিঝুমের কথার ভেতরের মানে বুঝতে পারলেও পুরোটা ধরতে পারছিল না। আরো খুঁটিয়ে জানার জন্য সে ঝুঁকে এসে জিজ্ঞেস করে বসলো, কোথায় মেহরাব? নিজুম? কোথায় দেখেছিস ওকে? নিঝুম ঠোঁট কাঁপালেও কোনো কথা বের হলো না। চোখ দুটো শূন্যে আটকে রইল, যেন সে এখনো কোনো অফিসের দৃশ্যের ভেতরেই আটকে আছে। এই নীরবতায় ভেঙে দিল তাসফিয়াকে। সে একটু দ্বিধা নিয়ে বলল, ভাইয়া, আমি নিঝুমের বরকে একবারই দেখেছি, তাই তাকে চিনতে অসুবিধা হবে না। আজকে এসেছিলাম তো এখানে, কিন্তু ওনার ব্যবহারটা কেমন যেন ছিল। তাসফিয়ার কথাটা শেষ হওয়ার আগে রাফিনের বুকের ভেতর দিয়ে যেন একটা বড়সড় ঝটকা বয়ে গেল। ভয়ে মেহেরাবকে দেখেছে মানে কি? তাহলে কি মেহেরাব বেঁচে আছে? রাফিন কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। মাথার ভেতর হাজারটা প্রশ্ন একসাথে ঘুরপাক খেতে লাগলো। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে পড়লো একজন নার্স। নার্স সবাইকে বের করে দিলে রাফিন আর দাঁড়িয়ে থাকলো না। সে রাসেলের সাথে হসপিটাল থেকে বেরিয়ে চলে গেল। আয়ান একবার রাফিনের চলে যাওয়া দেখলো, তারপর তাসফিয়াকে বলল এখানে থাকতে। সে নিজেও সেখান থেকে বেরিয়ে গেল। কেকে নিজের ফ্ল্যাটে ফিরে এসেছে। যা পাচ্ছে তাই ভাঙচুর করছে। তার মাথা যেন কাজ করছে না। কেন সে এমন করছে নিজেও বুঝতে পারছে না। শরীর থেকে চুইয়ে চুইয়ে ঘাম ঝরছে, চোখ দিয়ে অবিরত অশ্রু গড়িয়ে পড়ছে। ব্যালকনিতে এসে ঘরে থাকা জাস্টে আগুন জ্বালালো। সে আগুনে নিজেই নিজের হাত পুড়িয়ে নিতে লাগলো। অন্য হাতে নিজের মাথার চুল খামচে ধরে ব্যথা সহ্য করতে থাকলো। এতটাই তার হুঁশ নেই যে ব্যথাও সহ্য করতে তার অসুবিধা হচ্ছে না। এর মাঝেই আয়ন রুমে ঢুকলো। তার কাছে রুমের ডুপ্লিকেট চাবি থাকায় দ্রুত এসে কেকোর হাত টেনে ধরলো আর বলল, কি করছিস তুই? হাত ঝলসে যাচ্ছে তো। কেকে তখন তাচ্ছিলের হাসি হাসলো আর চিৎকার দিয়ে কেঁদে বলল, যে আমার বিরহে কষ্ট পেয়েছিল, আজ তার আত্মাকে নিজের হাতে আঘাত করলাম। এই হাত চলছে যাক, সে পাপের ভারে ছাই হয়ে যাক। আয়ন দ্রুত হাত সরিয়ে ফ্রিজে থেকে বরফ নিয়ে এসে চলতে শুরু করলো। হাত তার একদম ফসকে উঠে গেছে। দ্রুত ডাক্তারকে কল করে ডাকলো আয়ন আর বলল, রাদিয়া তার মেয়েকে ভাতের ছোট ছোট লোকমা খাওয়াতে খাওয়াতে নরম স্বরেও জবাব দিল। তার মা একটু থেমে বললেন, কে তুই এমনিতেই এত বড় অসুখ থেকে সেরে উঠেছিস সবেমাত্র, তারপর এমন প্রেশার নিলে যদি আবার অসুস্থ হয়ে পড়িস তখন কি হবে ভেবে দেখেছিস? কি করবো আমি, তুই বল। যার জন্য হয়েছে তাকে আমি জীবনে ছাড়বো না, কখনো না। আয়ন, আচ্ছা বাবা, শান্ত হও, আমি আছি তো। প্লিজ শান্ত হয় এবার। শোন রাদিয়া, ইভান কি আজ আসবে? আসবে তো আম্মু, কিন্তু হঠাৎ কেন জিজ্ঞেস করছো? চোখের চশমার ট্রেনটা বদলাতে হবে বোধহয়। দুদিন হলো চশমা পরে ওজনে ঠিক মতো দেখতে পাচ্ছি না। মায়ের কথায় রাদিয়ার বুকের ভেতরটা হু হু করে উঠল। সে দীর্ঘ একটা শ্বাস ফেলল। মেহেরাব চলে যাওয়ার পর থেকে এমন একটা দিন যায়নি যে যেদিন তার মায়ের চোখে জল ফেলেনি। গত 4 মাস আগে চোখের ছানি পড়ায় একটা ছোট্ট অপারেশন করা হয়েছিল, তবু চোখের আগের মতো স্পষ্টতা ফিরে আসেনি। রেজওয়ান বেশিরভাগ সময় অফিসেই থাকে। ছেলের জন্য কষ্ট পেলেও তার করার কিছুই নেই। দায়িত্ব তার কাঁধে, শুধু পরিবারের নয়, অফিসে যারা কাজ করে তাদের দায়ও এখন তার হাতেই। সেই দায়িত্বের ভারে কাজের ফাঁকেই তার দিনগুলো কেটে যায়। ইভান আর রাদিয়ার বিয়ের 1 বছরের মাথায় তাদের এক কন্যা সন্তানের জন্ম হয়। বেশ আদরের, দেখতেও মিষ্টি, নাম ইরা চৌধুরী। এখন তার বয়স 1 বছর 3 মাস। অল্প কিছু খেতে পারে, মাঝে মাঝে মা ডাক্তার ডাকে। মালিহাকে নিয়ে রাদিয়া সব সময় চিন্তিত থাকে, তাই সুযোগ পেলেই সে ছুটে আসে এই বাড়িতে। বাড়ির কাছে হওয়ায় ইভান তেমন কিছু বলে না, বরং খুব যত্ন করে রাদিয়ার সব আবদার মেনে নেয়। কিন্তু আজ মূলত এসেছে 2 বাদরের গণধলাই দিতে। তাদের গল্পের মাঝেই ঐশী নিচে এসে ইরাকে কোলে নিয়ে বসলো। দৃশ্যটা দেখেই রাদিয়া বলে উঠল,
সমস্যা আপনার আর আপনার বরের। রাদিয়ার কথা শুনে ঐশী ঠোঁট উল্টে বিরক্তি নিয়ে বলল, আমাকে কেন বলছো ভাবি? সব তোমার ভাইয়ের দোষ, শয়তান বেটা একটা। তা শুনে মালিহা হেসে উঠল। হাসতে হাসতেই বলল, যেমন বর তার তেমন বউ। ঐশী সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলে উঠল, জানো ভাবি, তোমার ভাই আজ কি করেছে? একদম না নিয়েই অভিযোগ ঝাড়তে লাগলো। আমি শুয়েছিলাম আর আমার পাশেই রাবারের একটা টিকটিকি রেখে দিয়েছিল। তুমি হয়তো জানো না, কিন্তু আমার ভাইয়া ভালো করেই জানে আমি কতটা ভয় পাই।